আমার বাবাকে প্রায় 7 দিনের মতো গুম রাখা হয় এবং একটা হচ্ছে অভিজিৎ মামলা, দীপন এবং জুলহাস মান্নান, এই তিনটির কোনোই শক্ত কোনো ভিত্তি নেই। ভাইকে গুম করে রেখে নির্যাতনের মাধ্যমে যে 164 ধারা জবানবন্দি নেওয়া হয়েছে সেটার ভিত্তিতেই ভাইকে ফাঁসির রায় দিয়ে দেওয়া হয় এবং এই মামলার কোনো সাক্ষ্য প্রমাণের কোনো শক্ত ভিত্তি নেই। এই মামলার যে প্রধান সাক্ষী জীবন আহমেদ, সে নিজে বলেছে যে আমি এদের কাউকেই দেখিনি এবং তখন আমার বাবাকে গুম করে রেখে বাবার জীবনের উপর, আমার বাবা ছিলেন স্ট্রোকের একজন রোগী, সদ্য স্ট্রোক করা এবং বাবা ডান সাইডে উনার প্যারালাইজ ছিলেন এবং উনি চলাচল করতে পারতেন না সহজে। সেই অবস্থায় তাকে এসিটিডিসির তথাকথিত গুন্ডারা বাবাকে তুলে নিয়ে ভাইকে এরকম নির্যাতন করে বাবার জীবনের উপর হুমকি দেখিয়ে ভাইয়ের কাছ থেকে জবানবন্দিটি আদায় করে। ভাই যখন অনেক নির্যাতনের পরেও এই জিনিসটার সেভিরিটি, যে 164 ধারা জবানবন্দি দেওয়ার যে সেভিরিটি, এটা যখন বুঝতে পারছিল তারপরেও ভাই স্বীকারোক্তি দিতে অসম্মতি জানায়। এবারে সবাইকে ব্যাপক মানসিক একটা নির্যাতনের মধ্যে দিয়ে যেতে হয়। ভাইয়ের বিষয়ে যে 3টি মামলা রয়েছে, একটা হচ্ছে অভিজিৎ মামলা, দীপন এবং জুলহাস মান্নান, এই তিনটির কোনোই শক্ত কোনো ভিত্তি নেই। ভাইকে গুম করে রেখে নির্যাতনের মাধ্যমে যে 164 ধারা জবানবন্দি নেওয়া হয়েছে সেটার ভিত্তিতেই ভাইকে ফাঁসির রায় দিয়ে দেওয়া হয় এবং এই 164 ধারার জবানবন্দি আদায়ের প্রক্রিয়া ছিল সম্পূর্ণ অমানবিক, অবৈধ এবং এটা ছিল সাজানো। আমার বাবাকে প্রায় 7 দিনের মতো গুম রাখা হয় এবং ভাই যখন অনেক নির্যাতনের পরেও এই জিনিসটার সেভিরিটি, যে 164 ধারা জবানবন্দি দেওয়ার যে সেভিরিটি, এটা যখন বুঝতে পারছিল তারপরেও ভাই স্বীকারোক্তি দিতে অসম্মতি জানায় এবং তখন আমার বাবাকে গুম করে রেখে বাবার জীবনের উপর, আমার বাবা ছিলেন স্ট্রোকের একজন রোগী, সদ্য স্ট্রোক করা এবং বাবা ডান সাইডে উনার প্যারালাইজ ছিলেন এবং উনি চলাচল করতে পারতেন না সহজে। সেই অবস্থায় তাকে এসিটিডিসির তথাকথিত গুন্ডারা বাবাকে তুলে নিয়ে ভাইকে এরকম নির্যাতন করে বাবার জীবনের উপর হুমকি দেখিয়ে ভাইয়ের কাছ থেকে জবানবন্দিটি আদায় করে। এখন তখন আব্বার এই দুরবস্থা দেখে আব্বাকে বাঁচানোর জন্য ভাই নিজের জীবনকে হুমকির মুখে ফেলে 164 ধারা জবানবন্দি দেন। আর একটা বিষয় হচ্ছে, তখন ভাইয়ের যখন 164 ধারা জবানবন্দি নেওয়া হয় তখনকার যে ম্যাজিস্ট্রেট ছিল আহসান হাবিব, সে পুলিশের 161 ধারার যে বক্তব্য ছিল সেটা হুবহু তার 164 ধারার মধ্যে কপি করে দেয়। একটা জাস্ট কপি পেস্টের একটা একটা তুফান চলছিল তখন তার, মানে জিনিসটা এতটাই হাস্যকর হয়ে গেছিল বিচার ব্যবস্থা যে তারা মনে করছে যাচ্ছে তাই করে একটা মানুষকে ফাঁসির কাছে তারা ঝুলে দিতে চাচ্ছিল আর কি। এবং এই মামলার কোনো সাক্ষ্য প্রমাণের কোনো শক্ত ভিত্তি নেই। এই মামলার যে প্রধান সাক্ষী জীবন আহমেদ, সে নিজে বলেছে যে আমি এদের কাউকেই দেখিনি, অথচ সেই অভিজিৎকে যে হত্যা করা এই ঘটনার একদম সামনে সে ছিল এবং সে বলে আমি যখন সাক্ষী দিতে যাই পুলিশ আমাকে সাক্ষীর একটি বক্তব্য, একটি কাগজ ধরিয়ে দেয়, বলে যে এটা আপনাকে দিতে হবে। এবং অভিজিতের যে স্ত্রী বন্যা আহমেদ, যিনি নিজেও ওইখানে একজন ভিকটিম ছিলেন, যার আঙ্গুল কেটে গেছে, আমরা দেখছি বুড় আঙ্গুল কেটে গেছে, টেডেক্সের একটা ইয়েতে উনি দেখিয়েছেন, সে তারও সাক্ষ্য নেওয়া হয়নি, যে রাত সাক্ষী তার সাক্ষী নেওয়া হয়নি। তো জিনিসটা কতটা হাস্যকর আসলে। এখন আমরা বলতে চাই যে আওয়ামী ফ্যাসিস্ট আমলে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হচ্ছে কারা? জীবিতদের মাঝে, যাদেরকে অলরেডি তারা হত্যা করে ফেলেছে, তারা তো হচ্ছে সবচেয়ে বড় মজলুম। কিন্তু বর্তমানে সবচেয়ে বড় মজলুম কারা? জীবিতদের মাঝে সবচেয়ে বড় মজলুম হচ্ছে তারাই যাদেরকে গুম করে রেখে নির্যাতনের মাধ্যমে জুলুম করে 164 ধারা জবানবন্দি নিয়ে তাদেরকে ফাঁসি রায় দিয়ে দেওয়া হয়েছে। তারা হচ্ছে সবচেয়ে বড় নিপীড়িত, সবচেয়ে বড় নির্যাতিত এবং সবচেয়ে বড় মজলুম। তো আমরা চাই ভাইয়ের একটা সুস্থ তদন্ত হোক। আমরা আসলে এক্সট্রা কোনো ফেভার চাচ্ছি না। ভাইয়ের মামলাটা তো একটা বহুল আলোচিত মামলা, এটা তো কোনো ঠুনকো মামলা না। এটা নিয়ে লাগাতার নিউজ পেপারগুলোতে খবর পাবলিশ হয়েছে, নিউজ পোর্টালগুলো, নিউজ মিডিয়াগুলো লাগাতার এটা নিয়ে খবর করেছে। তো এটা তো কোনো ঠুনকো মামলা না। তো আবরার ফাহাদ, সিনহা মামলা, যে মামলাগুলোতে অগ্রাধিকারের ভিত্তিতে আগে বেঞ্চে তুলে মামলাগুলোর তদন্ত করা হয়েছে, আমরাও চাই ভাইয়ের এই মামলাটা বহুল আলোচিত মামলা, এগুলো দ্রুত বেঞ্চে তুলে এটার জন্য করা হয়। এবং গুম কমিশনের কাছে আমাদের একটা আবেদন থাকবে, গুম কমিশন অনেক ভালো কাজ করছেন, গুম কমিশন তৈরি হয়েছে, খুব ভালো কাজ হয়েছে, কিন্তু কেন কোন ভিকটিম গুলোকে সার্টিফিকেশন কেন দেওয়া হবে না? এক একটা ভিকটিম যে তারা গুম ছিল সেটা কেন বলা হবে না? 5ই আগস্টের পরবর্তী সময়ে যে উপদেষ্টা যারা রয়েছেন তাদের সাথে কি আপনাদের ফ্যামিলি কেউ যোগাযোগ করেছিল? ফ্যামিলি আমাদের ফ্যামিলি কেউ যোগাযোগ করেনি, তবে আমরা ভাই একটা চেষ্টা করেছিলাম যে যোগাযোগ করা যায় কিনা, কিন্তু আমরা তখন সফল হইনি। এবং আরেকটা বিষয় একটা মিস করে গেছি, আমি বলি যে নিম্ন আদালতের
নিম্ন আদালতে যে সাক্ষীর জেরা এটা তো আমরা জানি যে মামলা নথিপত্রে থাকে, সেটাও নেই। মানে জিনিসটা আসলে কতটা মানে হাস্যকর একটা বিষয়, যেটা আসলে হয়তো এরকম যে আপনি পরীক্ষার খাতায় নাম রোল লিখলেন কিন্তু পরীক্ষার আনসারই লিখলেন না, এবং সেটার ভিত্তিতে আপনাকে ফুল মার্কস দিয়ে দেওয়া হলো। তো আমরা আবেদন থাকবে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি, আইন মন্ত্রণালয়ের প্রতি এবং অ্যাটর্নি জেনারেলের অফিসের প্রতি যে অগ্রাধিকারের ভিত্তিতে যেন আমার ভাইয়ের এই মামলাটা পুনঃ তদন্তের জন্য দ্রুত বেঞ্চে তোলা হয়। আমরা কোনো এক্সট্রা ফেভার চাচ্ছি না, আবারও বলছি, আমরা চাচ্ছি অগ্রাধিকারের ভিত্তিতে যেন এটা দ্রুত বেঞ্চে তোলা হয়, কারণ এটা কোনো ঠনকো মামলা না, বহুল আলোচিত একটা মামলা। সেটা আমরা নিশ্চিত করব। আমরা সকলের ভাইয়ের পাশে থাকার জন্য আমরা সকলের একত্রতা এবং আগামীর কর্মসূচির সাথে সম্মতি জানিয়ে এবং ভাইয়ের যাতে নিঃশর্তভাবে মুক্তি হয় সেই দাবি রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি,